সালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের সাথে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল এই সাবজেক্টটিতে বেশ কিছু অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে। সো আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা তোমাদের যে 6 নাম্বার অধ্যায়টি আছে, 6 এর খ, মুনাফা অর্জন ক্ষমতা বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। সো আমরা অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি এই চ্যাপ্টারটি আলোচনা করছিলাম। তো আমরা আমাদের আজকে অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি 6 এর খ যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের বাকি অন্য একটি টপিকস আজকে আলোচনা করতে যাচ্ছি। সো আমরা যে 6 এর বি যে এই চ্যাপ্টারটিতে অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি, লাস্ট ক্লাসে আমরা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস কি, আরওসিই কি, এই বিষয়গুলো নিয়ে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। ফার্স্ট লেভেল ব্রেকডাউন আমরা আরওসিই, তোমরা যদি আমার লাস্ট থার্ড ইয়ারের ক্লাসটি দেখে থাকো, তো আমরা এই টপিকস গুলো লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এখানে আমরা আরওসিই মানে রিটার্ন অন কমন ইকুইটি, আরওসিই টাকে প্রথমে সূত্রের মাধ্যমে ভেঙে প্রতিটাকে আলাদা আলাদা ভাবে ভাঙা হয়েছিল সূত্রগুলোকে। সো এটাকে ফার্স্ট লেভেল ব্রেকডাউন বলছি হিসেবে আমরা আলোচনা করেছি। ফার্স্ট লেভেল ব্রেকডাউন কি, ফাইন্যান্সিয়াল লিভারেজ কি, অপারেটিং লিভারেজ কি, এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো আমরা এই রিলেটেড একটি প্রবলেম আজকে আলোচনা করতে যাচ্ছি। আসলে যেহেতু আমাদের অ্যানালাইসিস যে ম্যাথমেটিক্যাল কিছু টপিকস এখানে আমরা আলোচনা করছি, এই টপিকস গুলো সবই ধারাবাহিকভাবে আলোচনা করতে হয়, তোমরাও জানো। এবং তোমরা যখন যদি কেউ ক্লাসটি ফলো করো, সেক্ষেত্রে আসলে তোমাকে আজকের ক্লাস ফলো করতে হলে আগের ক্লাসগুলো অবশ্যই করে আসতে হবে। এটা একটি কারণ, এখানে একটা সিনক্রোনাইজেশন আছে। প্রত্যেকটি এক একটি ধাপে ধাপেই কিন্তু তোমাদের যেহেতু ম্যাথমেটিক্স একটু ম্যাথমেটিক্যাল এখানে কনসেপ্ট আছে, সো আগের ক্লাস না ফলো করলে, আগের ক্লাসটি না যদি আমরা দেখি বা বাসায় যদি ওই ক্লাস সম্পর্কে একটু স্টাডি না করি, যে ওই টপিকস গুলো তোমাদের যে বই আছে সেখানে স্টাডি না করো, তাহলে আসলে তোমরা পরের যে ম্যাথটি আছে সেটি খুব বুঝতে পারবে না। সো এই জন্য বিশেষ করে তোমাদের আমার আজকের যে এখানে আমরা 6 এর খতে আছি, কিন্তু 6 এর খতেও কিন্তু আমার 5 এর খতে আমরা লাস্ট আমাদের একটি ক্লাস কয়েকটি ক্লাস আমরা নিয়েছি 5 নাম্বার অধ্যায়ের খ, যেখানে আমরা রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করেছিলাম। সো আজকে কিন্তু আমাদের এখানে, যদিও আমরা 6 এর খ এই চ্যাপ্টারটি পড়ছি, কিন্তু আমার এখানে 5 এর খ, 5 নাম্বার অধ্যায়টি আমার এখানে কাজে লাগবে। সো আমাকে কিন্তু, আমি যখন এখানে ভিতরে অঙ্কে যাব, তখন কিন্তু আমার কি করতে হবে, যদি স্বাভাবিকভাবে কেউ যদি 5 নাম্বার অধ্যায়টি না করে থাকো, তাহলে তারা আজকে এই 6 নাম্বার অধ্যায়ের এই টপিকসটি বুঝবে না। কেউ যদি গত ক্লাসটি না ফলো করো, তাহলে আজকের এই ক্লাসটি তোমরা বুঝবে না। সো আসলে ব্যাপারগুলো হচ্ছে যেখানে যদি আমরা আসলে ক্লাসটি থেকে বেনিফিট নিতে চাই, আমাকে অবশ্যই একটু বাসায় স্টাডি করতে হবে এবং আগের ক্লাসটাও ফলো করতে হবে। সো আমরা আমাদের টপিকসে যাচ্ছি। সেখানে আমরা একটি আজকে প্রবলেম আলোচনা করেছি, এটা তোমাদের বইয়েরই একটি প্রবলেম। এখানে বলছে, so the following information are given from NASA Group. NASA Group হচ্ছে একটি কোম্পানি, তাদের কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। এই নাম্বার ইনফরমেশন হচ্ছে, a firm has a return on common equity. একটি ফার্মের রিটার্ন অন কমন ইকুইটি হচ্ছে 25%। সো আমরা কিন্তু এই চ্যাপ্টারে আরওসিই কি, আরওসিই রিটার্ন অন কমন ইকুইটি, আমরা একটু পিছনে যাচ্ছি। এই যে এখানে আরওসিই, এটা হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি, ঠিক আছে? এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো আর এই আরওসিই হচ্ছে এই কোম্পানির 25%, and return on net operating asset 20%. So return on net operating asset, এটা হচ্ছে RONO, ঠিক আছে? So return on net operating asset হচ্ছে 20%. Its after tax borrowing cost is 6%. এটার borrowing cost হচ্ছে 6%. What is the financial leverage? Financial leverage কত?
বি নাম্বার হচ্ছে a firm reports common shareholders equity of টাকা 520 million, net financial obligations of টাকা 102 million and operating asset। আচ্ছা, আমরা বি নাম্বারে পরে যাচ্ছি, আমরা আগে এ নাম্বারটা করছি। সো আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল লিভারেজ আমাদেরকে বের করতে হবে। ফাইন্যান্সিয়াল লিভারেজ কি, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এ আর ও সি ই কি, এর সূত্রটি কি হবে সেটি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো আমরা জানি আর ও সি ই সমান সমান হচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেটের সাথে আমাদের যোগ করতে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ ইনটু, এটাকে স্প্রেড বলছে। রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট থেকে আমরা যদি নেট বোরোইং কস্ট, এনবিসি হচ্ছে নেট বোরোইং কস্ট, তার মানে আমরা যখন বোরো করছি, আমরা যখন ঋণ নিচ্ছি, সেই ঋণের জন্য আমরা যে সুদ প্রদান করছি, এটাই হচ্ছে আমাদের এনবিসি, নেট বোরোইং কস্ট। ঠিক আছে, সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, আমাদের অপারেটিং অ্যাসেট থেকে আমরা যে আয় করছি সেখান থেকে আমরা যদি আমাদের বোরোইং কস্ট বাদ দিই, তাহলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে স্প্রেড। এটাকে স্প্রেডও বলা যেতে পারে, এটাকে আমরা এখানে স্প্রেডটাকে ভেঙে সূত্রে লেখা হয়েছে। ওকে, সো আমার অঙ্কে কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। ঠিক সূত্রের এই জায়গাটি আমাকে বের করতে বলা হয়েছে। ওকে, সো আমার 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 অঙ্কে কিন্তু রিটার্ন অন কমন ইকুইটি দেয়া আছে 25%, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট দেয়া আছে 20%, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট 20% এবং নেট বোরোইং কস্ট 6%। সো আমার সব ইনফরমেশন গুলো দেয়া আছে সূত্রের মধ্যে, আমরা এগুলো বসাচ্ছি এবং আমাকে ফাইন্যান্সিয়াল লিভারেজ এটি বের করতে হবে। সো আমার বাকি ইকুয়েশনটা, এখানে তোমাদের যে কাজটি করতে হবে, এই সূত্রটি এখানে সবচেয়ে মানে এই পুরো চ্যাপ্টারের জন্য আমরা প্রত্যেকটি জায়গায় এই সূত্রটি পাবো। সো রিটার্ন অন কমন ইকুইটির ফার্স্ট লেভেলের যে ব্রেকডাউনে আমরা এই সূত্রটি পেয়েছি। সো এই সূত্রটি তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমার এখানে প্রশ্নে যে কোনোটাই জিজ্ঞেস করুক, তোমরা কিন্তু এই ইকুয়েশনটি বসিয়ে বের করতে পারবে। সো আমরা এই ইকুয়েশনের মধ্যে সবগুলো ইনফরমেশন বসিয়ে পেয়েছি। আমার ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে 0.357%। ওকে, এখানে যদি কারো একটু প্রবলেম থাকে তাহলে সেটা আমরা দেখছি যে এখানে হচ্ছে 20% আর হচ্ছে ফাইন্যান্সিয়াল, এখানে তো 20% থেকে 6% মাইনাস হচ্ছে 14%। সো আমরা যদি 14% আর ফাইন্যান্সিয়াল লিভারেজটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করেছি, সো 14% ফাইন্যান্সিয়াল লিভারেজটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি এবং এটাকে আমরা 25 থেকে 20% মাইনাস করলে আমরা 5% পেয়েছি। সো এখানে 5% ডিভাইডেড বাই 14%, সো আমার 0.357%। সো এটা তো তোমাদের নর্মাল রেগুলার যে ইকুয়েশন আছে সেটি। সো এটার অ্যান্সারটা আমরা পেয়েছি। তাহলে আমরা আবারও প্রশ্নে যাচ্ছি, ফার্ম হ্যাজ রিটার্ন অন কমন ইকুইটি 25%, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট হচ্ছে 20%, আফটার ট্যাক্স বোরোইং কস্ট হচ্ছে 6%, তাহলে ফাইন্যান্সিয়াল লিভারেজ কত? সো ফাইন্যান্সিয়াল লিভারেজটা আমরা এভাবে সূত্রের মধ্যে ফেলে সবগুলো ইনফরমেশন বের করেছি। বি নাম্বারে আমরা যাচ্ছি, এ ফার্ম রিপোর্টস কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি অফ টাকা 520 মিলিয়ন। একটি ফার্ম কি করেছে, এর কমন স্টক ইকুইটি সিএসসি, এটাকে বলছে সিএসসি, কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, আমরা সূত্রে একে পাবো সিএসই হিসেবে কত, 520 মিলিয়ন। নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, আমরা যারা আগে অঙ্কগুলো করেছি আমরা জানি ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল আর্থিক দায়বদ্ধতা অথবা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি এবং ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস সেম। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক দায় যেটাকে বলছে। এটা হচ্ছে 102 মিলিয়ন, অপারেটিং অ্যাসেট অফ টাকা 711 মিলিয়ন। ওকে, সো অপারেটিং অ্যাসেট, হোয়াট ইজ দ্য অপারেটিং লায়াবিলিটি লিভারেজ? আমাদেরকে বের করতে হবে অপারেটিং লায়াবিলিটি লিভারেজ, ও এল এল ইভি সূত্রে তোমরা এভাবে এটাকে পাচ্ছ। সো আমার ইনফরমেশন যেগুলো দেয়া আছে আমরা এই সূত্রটি এখানে ফলো করছি। অপারেটিং লায়াবিলিটি লিভারেজ হচ্ছে অপারেটিং লিভারেজ ডিভাইডেড বাই নেট অপারেটিং অ্যাসেট।
অপারেটিং লায়াবিলিটি লিভারেজ, এটা সূত্রটি হচ্ছে অপারেটিং লিভারেজ, উপর হচ্ছে অপারেটিং লিভারেজ কি, এটি কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আর নেট অপারেটিং অ্যাসেট কি, এটি আমরা 5 নাম্বার অধ্যায় যখন আলোচনা করেছিলাম 5-এর খ, সেখানে আমরা নেট অপারেটিং অ্যাসেট কি সেটি আলোচনা করেছি। সো অপারেটিং লায়াবিলিটিকে আমরা কি করছি, সরি, অপারেটিং লিভারেজকে আমরা নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করছি। সেখানে আমাদেরকে কি করতে হচ্ছে, নেট অপারেটিং অ্যাসেটটা বের করে নিতে হচ্ছে। নেট অপারেটিং অ্যাসেট বের করার সূত্র হচ্ছে সিএসই প্লাস নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। সিএসই সাথে আমার যে কমন স্টক ইকুইটি আছে সেটার সাথে আমার নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যোগ করলে আমরা নেট অপারেটিং অ্যাসেট পাবো। আর অপারেটিং লিভারেজ কিভাবে পাচ্ছি, অপারেটিং অ্যাসেট মাইনাস নেট অপারেটিং অ্যাসেট। সো এখানে আমরা 89 পেয়েছি, এখানে আমরা 620 পেয়েছি, এটা আমরা সূত্রে বসিয়েছি। জাস্ট খুব সিম্পল সূত্রে আমরা বসিয়েছি। সো আমরা খুব সিম্পল সূত্রে বসিয়ে এটা পেয়েছি। ডিভাইড করা হয়েছে এখানে 89 ডিভাইডেড বাই 620 ইনটু 100। তো এগুলো আসলে খুবই সহজ কিছু খুবই সহজ বেসিক কিছু ম্যাথ এখানে দেয়া হয়েছে। এটির যে প্রথম কাজটি হচ্ছে, আমরা প্রত্যেকটি টপিকস কিন্তু লাস্ট ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমাদের যেটি করতে হবে, সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে। যেখানে অপারেটিং লায়াবিলিটি লিভারেজ যেটি আছে, এই সূত্রটি মুখস্থ করতে হবে। এখানে নেট অপারেটিং অ্যাসেট আমরা কিভাবে পাচ্ছি, অপারেটিং অ্যাসেট পাচ্ছি সিএসই মানে কমন শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস যোগ করেছি। আর অপারেটিং লায়াবিলিটি কিভাবে পাচ্ছি, অপারেটিং অ্যাসেট থেকে নেট অপারেটিং অ্যাসেট বাদ দিচ্ছি। সো এই তিনটি সূত্র আমরা এখানে পেয়েছি। সো আমাদের এগুলো খুবই ছোট ছোট অঙ্ক, এখানে এক্ষেত্রে আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে, খুব একটা বোঝার কিছু নাই। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রবলেমটি আছে, এটি হচ্ছে তোমাদের বইয়ে তোমরা যদি দেখতে চাও 3 নাম্বার প্রবলেম আমরা এখানে আলোচনা করছি। এখানে যেটা করা হয়েছে অপারেটিং অ্যাসেট এর ক্ষেত্রে একটা কোম্পানির, এখানে এটি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এখানে দুটি বছর দেখানো হয়েছে, একটি হচ্ছে 2005, একটি হচ্ছে 2006। অপারেটিং অ্যাসেট, মার্কেটেবল ডেট সিকিউরিটিজ, অপারেটিং লায়াবিলিটিস। সো আমরা কিন্তু যারা আগে রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে আসেনি তারা এই অঙ্কটি বুঝবো না। তোমরা যদি রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট করতে চাও, তোমাদেরকে 5-এর খ, এই আলোচনাটি যেখানে আমরা করেছি 5 নাম্বার অধ্যায়ের খ, এই টপিকস এর মধ্যে আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলোচনা করেছিলাম। সো অপারেটিং অ্যাসেট, সেক্ষেত্রে তোমাদেরকে রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সেই অঙ্কগুলো করে আসতে হবে। আচ্ছা, সো অপারেটিং লায়াবিলিটিস, এক্ষেত্রে আমরা যেটা জানি, আমরা সব সময় যেটা করেছি যে আমার একটা প্রতিষ্ঠান যখন ব্যালেন্স শিট করে তখন সে কি করে, যে তার অ্যাসেট গুলোকে একত্রে যোগ করছে, যোগ করার পরে আর দায়গুলোকে একত্রে যোগ করছে। আর আমরা কিন্তু যখন রিফর্মুলেটেড করেছি সেক্ষেত্রে আমরা দেখে এখানে হচ্ছে আমার নেট অপারেটিং অ্যাসেট বের করা হয়, নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস বের করা হয় আলাদা আলাদা ভাবে। নেট অপারেটিং অ্যাসেটটা আমরা কিভাবে বের করেছি, নেট অপারেটিং অ্যাসেট হচ্ছে আমার অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিস আমি বাদ দিলে আমি নেট অপারেটিং অ্যাসেট পাই। ওকে, সো আমার এখানে টিপিক্যাল যে আমার ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিটের সাথে এখানকার যে রিফর্মুলেটেড ব্যালেন্স শিট আছে সেটার পার্থক্য হচ্ছে এখানে অ্যাসেটটাকে আর লায়াবিলিটিসটাকে দুইটা ভাগে ভাগ করে দেখানো হচ্ছে। একটা হচ্ছে অপারেটিং অ্যাসেট এবং অপারেটিং লায়াবিলিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। সো আমরা যখন অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিস বাদ দিই আমরা পাই নেট অপারেটিং অ্যাসেট, এটা আমাদের বের করতে হয়। আর আমরা যখন ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস থেকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট বাদ দিই তাহলে আমরা পাচ্ছি নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, এটা আমাদের বের করতে হচ্ছে। এবং সেটার সাথে আমাদেরকে সিএসি যোগ করে আমরা কিন্তু কি পাচ্ছি, এনএফও নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এবং সিএসি। আমরা জানি আমাদের দায় এবং সিএসি কমন স্টক ইকুইটি কিসের সমান হবে, আমাদের অ্যাসেটের সমান হবে, নেট অপারেটিং অ্যাসেটের সমান হবে। ওকে, সো আমরা অঙ্কে যাচ্ছি, একটু প্রবলেম গুলো দেখি। অপারেটিং অ্যাসেট আছে আমাদের এখানে, মার্কেটেবল ডেট সিকিউরিটিজ আছে, অপারেটিং লায়াবিলিটিজ আছে, বন্ডস পেয়েবল। বন্ডস পেয়েবল কি, বন্ডস পেয়েবল হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস।
আর্থিক দায়। আমরা জানি যে একটা আর্থিক দায় কোনগুলো, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস কোনগুলো। ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস হচ্ছে একটা কোম্পানি তার মূলধন সংগ্রহের জন্য যে যে বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করে, মূলধন সংগ্রহ করে। মেইনলি আমরা বিভিন্ন সময় কিন্তু এটা বারে বারেই পড়ছি যে একটা কোম্পানি সাধারণত 4টা উৎস থেকে তার দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে সে বন্ড ইস্যু করে, কোম্পানি বন্ড ইস্যু করে। আরেকটি হচ্ছে কোম্পানি প্রেফার্ড শেয়ার ইস্যু করে। আরেকটি হচ্ছে কোম্পানি কমন শেয়ার ইস্যু করে। এবং আরেকটি হচ্ছে রিটেন আর্নিংস। তো এই যে বিভিন্ন এই 4টি খাত থেকে কোম্পানি যখন কি করছে, মূলধন সংগ্রহ করছে, এগুলোকে বলছে এই যে মূলধন সংগ্রহের যে কাজগুলো সে করছে, এগুলো হচ্ছে তার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে এই যে সে যখন বন্ড ইস্যু করছে, বন্ডের মাধ্যমে সে কি করছে, আম, সে কিন্তু ঋণ নিচ্ছে। বন্ড বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানি ঋণ নিচ্ছে। সো এটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, এক ধরনের ফাইন্যান্সিয়াল দায়বদ্ধতা, আর্থিক দায়বদ্ধতা। সো বন্ডস পেয়েবল, এই অ্যামাউন্টটা হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। আর সো এগুলো হচ্ছে কোম্পানির কি ব্যালেন্স শিটের যে আইটেম গুলো আছে সেগুলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, যেমন সেলস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে খরচগুলো করে তাকে আমরা অপারেটিং এক্সপেন্স বলছি। ইন্টারেস্ট রেভিনিউ আছে এখানে। ইন্টারেস্ট রেভিনিউ মানে হচ্ছে একটা কোম্পানির ইন্টারেস্ট সে কোনো কোনো ক্ষেত্রে দেয়, কোনো কোনো ক্ষেত্রে সে পায়। যেমন কোম্পানি যদি কোনো বন্ড কিনে থাকে বা কাউকে ঋণ দিয়ে থাকে, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু কি পাবে, সুদ পাবে। তো এই সুদ পাওয়াটা হচ্ছে কোম্পানির জন্য ইন্টারেস্ট রেভিনিউ। কোম্পানি দেখা গেল কোথাও বিনিয়োগ করেছে, এই বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি দেখা গেছে যে কিছু বন্ড কিনে রেখেছে অন্য কোনো কোম্পানির, সেক্ষেত্রে সেই কোম্পানি যেই কোম্পানির বন্ড কিনেছে সে যদি এই আমার কোম্পানিকে ইন্টারেস্ট দেয়, বন্ডের মাধ্যমে যখন ইন্টারেস্ট পাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, আয় করেছে। আর আমার কোম্পানি যখন বন্ড ইস্যু করেছে, বন্ড ইস্যু করে ঋণ সংগ্রহ করেছে, তখন কোম্পানি যখন বন্ড হোল্ডারদেরকে ইন্টারেস্ট প্রদান করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। সো আমরা কিন্তু এখানে দুই ধরনের ইন্টারেস্ট দেখছি, একটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, একটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে কোম্পানি যখন সুদ গ্রহণ করছে, অন্যান্য বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে যখন সুদ পাচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। এবং কোম্পানি যখন আম, নিজের যে ঋণ নিয়েছে যাদের কাছ থেকে, ঋণদাতাদের কাছ থেকে, বন্ড হোল্ডারদেরকে যখন কোম্পানি ইন্টারেস্ট দিচ্ছে, সেটা হচ্ছে কোম্পানির ইন্টারেস্ট এক্সপেন্সেস। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 34% কোম্পানির। আর আর্নিংস বা ইনকাম দেখতে পাচ্ছি আমাদের কত, 207। সো এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এটা আমরা পরে যাচ্ছি। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমার এই ইনফরমেশন গুলো থেকে প্রথমে রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট এবং রিফর্মুলেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে। সেখানে আমরা প্রথমে রিফর্মুলেটেড ব্যালেন্স শিট তৈরি করেছি। আমরা একটু আগেও বলেছি রিফর্মুলেটেড, যখনই আমরা ব্যালেন্স শিটকে যখন রিফর্মুলেট করব, তখন আমরা আমাদের অ্যাসেটটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অপারেটিং অ্যাসেট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এবং দায়টাকে বা লায়াবিলিটিসটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অপারেটিং লায়াবিলিটিস আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এর আরেকটি নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। সো আমাদের রিফর্মুলেটেড ব্যালেন্স শিটে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, লায়াবিলিটিটাকে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস হিসেবে কিন্তু এখানে দেখানো হয়েছে। ওকে, সো আমাকে এখানে প্রথমে বের করতে হচ্ছে কি নেট অপারেটিং অ্যাসেট। নেট অপারেটিং অ্যাসেট বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে অপারেটিং অ্যাসেট কত, 2005-এ ছিল 2000 টাকা, আর 2000 মিলিয়ন, আর 2006 ছিল 2700 মিলিয়ন। সেখানে আমরা 2006 এবং 2005-এ বসিয়েছি। এবং অপারেটিং লায়াবিলিটিস হচ্ছে আমার, অপারেটিং লায়াবিলিটিস এখানে যে দেখানো হচ্ছে 100 মিলিয়ন এন্ড 300 মিলিয়ন। সো আমরা অপারেটিং লায়াবিলিটিসটা এখানে মাইনাস করলে আমরা কি পেয়েছি, অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিস মাইনাস করেছি, আমরা কি পেয়েছি, নেট অপারেটিং অ্যাসেট পেয়েছি 2006 এর জন্য 2400 মিলিয়ন এন্ড 2005 এর জন্য 1900 মিলিয়ন। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নেট অপারেটিং অ্যাসেট যত হবে, আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এবং সিএসসি যোগ করলে ততই হবে। ঠিক আছে, যেমন এখানে 24
400 মিলিয়ন। সো এখানে কিন্তু আমাদের নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এবং সিএসসি এই দুইটা যোগফলও কিন্তু 2400 মিলিয়ন হবে। ঠিক আছে, সো আমার এখানে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস কি কি আছে। ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস মানে হচ্ছে দায়, সেটা আমরা দেখতে পাচ্ছি বন্ডস পেয়েবল, একটু আগে আমরা যেটা বললাম বন্ডস পেয়েবল হচ্ছে 1400 মিলিয়ন এবং 1300 মিলিয়ন। সেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। এখান থেকে আমাকে বাদ দিতে হবে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে কোনটি? মার্কেটেবল ডেট সিকিউরিটিজ। মার্কেটেবল ডেট সিকিউরিটিজ হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, বা বিক্রয়যোগ্য যে আমার সিকিউরিটিজ গুলো আছে, বিভিন্ন সময় আমি যেগুলো কিনেছি সেগুলো আমি যখনই বিক্রয় করতে পারবো, এই ধরনের যে ডেট সিকিউরিটিজ গুলো আমার কেনা আছে, এটাই আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো আমরা কি করছি এখানে, মার্কেটেবল ডেট সিকিউরিটিজ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাকে আমরা বাদ দিচ্ছি আমার বন্ডস পেয়েবল, যেটি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বাদ দিলে আমরা কি পাচ্ছি? নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস পাচ্ছি। এখানে আমরা পেয়েছি 2006 সালের জন্য 1200 মিলিয়ন, আর এখানে পেয়েছি 2005 এর জন্য 1000 মিলিয়ন। সো আমাদের কিন্তু কোথাও সিএসসি দেয়া নেই, সিএসসি আমার অঙ্কে দেয়া নেই। সিএসসি টা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি। সিএসসি কিভাবে বের করেছি? আমরা যেটা বললাম একটু আগে, যে আমার নেট অপারেটিং অ্যাসেট যত আসবে, আমার নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এবং সিএসসি এর যোগফল কিন্তু ততই হবে। সো আমার কাছে নেট অপারেটিং অ্যাসেট আছে 2400 মিলিয়ন এবং আমার কাছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস আছে 1200 মিলিয়ন। তো স্বাভাবিকভাবে আমি যদি 2400 থেকে 1200 বাদ দিই, তাহলে আমরা সিএসসি পেয়ে যাব 1200। এখানে এই 1200 প্লাস 1200 কিন্তু 2400, এই 2400 আর এই 2400 সমান হচ্ছে। সো নেট অপারেটিং অ্যাসেট আর এই দুটির যোগফল কিন্তু সমান হচ্ছে। সো আমরা বের করে নিয়েছি যে সিএসসি হচ্ছে আমার 1200। ঠিক একইভাবে 2005 এর চেয়ে আমরা বের করে নিয়েছি। সো এই হচ্ছে আমার রিফর্মুলেটেড ব্যালেন্স শিট। তো রিফর্মুলেটেড ব্যালেন্স শিটে আমার কোন কোন ইনফরমেশন এসেছে? এখানে আমার অ্যাসেট এসেছে, অপারেটিং অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট এসেছে, অপারেটিং লায়াবিলিটিস, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এসেছে, এবং সিএসসি টা আমরা বের করেছি। এরপর আমরা যাচ্ছি, এখানে আসলে আমরা আরেকবার বলছি যে রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট 5 এর খ-তে আলোচনা করা আছে। 5 এর খ নাম্বার অধ্যায় আমরা যখন পড়েছি এবং জুমেও কয়েকটি ক্লাস আমরা নিয়েছিলাম, সেখানে আমরা ডিটেলস এই টপিকসটি আলোচনা করেছি। রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে আমরা যাচ্ছি, এখানে আমার অঙ্কে দেয়া আছে সেলস হচ্ছে আমার কত? সেলস 2100। সো আমরা এখানে দেখছি সেলস থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিয়েছি। অপারেটিং এক্সপেন্স কোনগুলো? আমার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত। আচ্ছা, রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে কি করা হয়েছে? এখানেও কিন্তু খরচটাকে দুই ভাবে দেখানো হয়েছে, একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। সো অপারেটিং এক্সপেন্স কোনগুলো? অপারেটিং এক্সপেন্স হচ্ছে আমরা বলছি যে প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত চালানোর জন্য, একটা প্রতিষ্ঠানের প্রতিনিয়ত চালানোর জন্য দৈনন্দিন যে খরচগুলো করতে হয়, রেগুলার বেসিসে আমরা যে খরচগুলো করি, সেটা হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স। যেমন আমি একটা কোম্পানির মজুরি দিচ্ছি, কোম্পানিতে বেতন দিচ্ছি, কারখানা ভাড়া দিচ্ছি, বিভিন্ন বিল প্রদান করছি, সুদ প্রদান করছি, এই জিনিসগুলো হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স। এটাকে আমরা সেলস থেকে বাদ দিলে আমরা কি পাচ্ছি? অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স। ইনকাম পাচ্ছি যে ইনকামের উপর এখনো ট্যাক্স দেয়া হয়নি। সো ইনকাম, ট্যাক্স দেওয়ার পূর্বে আমরা যে ইনকামটি পাচ্ছি সেটা হচ্ছে অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স। সো সেলস থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা পাচ্ছি অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স। সেখান থেকে আমরা ট্যাক্স এক্সপেন্স বাদ দিচ্ছি, অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স বাদ দিচ্ছি। আমাদের রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে আমরা যেটা আগে করেছি, আমাদেরকে এখানে ট্যাক্সটা দুই ভাগে দেখানো হয়েছে, একটা হচ্ছে ট্যাক্স অ্যাজ রিপোর্টেড আর একটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। ঠিক আছে, সো ট্যাক্স অ্যাজ রিপোর্টেড হচ্ছে আমার যে ইনকাম স্টেটমেন্ট একটু আগে যেটা আমার অঙ্কে যেটা আছে, এই যে এখানে ট্যাক্স অ্যাজ রিপোর্টেড 106 অঙ্কে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ট্যাক্স অ্যাজ রিপোর্টেড, যেটা আমাদের দেয়া আছে এটা হচ্ছে আমার ট্যাক্স অ্যাজ রিপোর্টেড। 106 হচ্ছে আমার অঙ্কেই দেয়া আছে। আর ট্যাক্স বেনিফিট, এটা আমাদেরকে বের করে নিতে হচ্ছে। ট্যাক্স বেনিফিট, ট্যাক্স বেনিফিট মানে হচ্ছে আমরা বলেছি যে আমরা যখন ঋণ নেই, ঋণ নিলে আমরা ঋণের উপর সুদ দেই, এই সুদ দেওয়ার কারণে আমাদের ট্যাক্স কমে যায়, আমরা আমাদের ইনকামের উপর ট্যাক্স দেই।
আর ঋণের উপর সুদ দেই। সো আমরা যখন যে পরিমাণ সুদ দেই, ইন্টারেস্ট দেই, সেই ইন্টারেস্টটা আমাদের ইনকাম থেকে বাদ দিয়ে ট্যাক্স ধরা হয়। এক্ষেত্রে আমরা আমাদের ট্যাক্সের পরিমাণ কমে যায় এবং এই ট্যাক্সের যে আমরা সুবিধাটা পাই, আমাদেরকে যে কম সুদ ট্যাক্স দিতে হয়, এই বেনিফিটটাকে ট্যাক্স বেনিফিট বলে। সেখানে আমাদেরকে ট্যাক্স বেনিফিটটা বের করে নিতে হয়। ট্যাক্স বেনিফিটটা আমরা কিভাবে বের করেছি, এখানে আমরা দেখি আমার ইন্টারেস্ট রেভিনিউ এবং ইন্টারেস্ট এক্সপেন্স। আমার এই অঙ্কে দুইটিই আছে। যদি দুইটি না থাকে, যদি রেভিনিউটা না থাকে, আমার যদি থাকে ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে এই ইন্টারেস্ট এক্সপেন্সের উপরে আমরা ট্যাক্স বেনিফিটটা ধরবো। ইন্টারেস্ট এক্সপেন্সের উপরে 34% ধরবো, তাহলে আমরা ট্যাক্স বেনিফিট পাবো। কিন্তু আমার এই অঙ্কে ইন্টারেস্ট রেভিনিউ মানে আয়ও আছে, সুদ আমরা আয়ও করেছি, আবার সুদ পারপাসে ব্যয়ও করেছি। ইন্টারেস্ট রেভিনিউ আছে, ইন্টারেস্ট এক্সপেন্সও আছে। সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারেস্ট এক্সপেন্স থেকে ইন্টারেস্ট রেভিনিউ বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমাদের যে নেট ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, তার মানে হচ্ছে 137 হচ্ছে আমার ইন্টারেস্ট দিচ্ছি, আর 27 মিলিয়ন হচ্ছে ইন্টারেস্ট দিচ্ছি। সো 137 থেকে 27 বাদ দিলে থাকবে 110। সো 110 এর উপরে আমরা 34% ধরবো, তাহলে আমরা ট্যাক্স বেনিফিটটা পাবো। ট্যাক্স বেনিফিট এখানে আমরা কি করেছি, 110 এর উপর 34% ধরেছি। এই দুটো যোগ করলে আমার আসছে 143। সো আমরা 423 আমার ছিল অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স, সেখান থেকে আমরা ট্যাক্স বাদ দিচ্ছি, তাহলে আমার অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে থাকছে কত, 279 মিলিয়ন। আমার এই সবগুলো ইনফরমেশন মিলিয়নে থাকছে। সো আমার অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স, ট্যাক্স প্রদান করা হয়েছে। সেখান থেকে আমরা বাদ দিচ্ছি এখন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। আমার ট্যাক্স দিতে হয় কিসের উপরে, অপারেটিং ইনকামের উপরে। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা এখানে কাউন্ট করছি। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আমি আবারও বলছি, আমাদের যে সুদ রিলেটেড যে খরচগুলো আছে, সুদের সাথে সম্পর্কিত খরচগুলোকে সাধারণত ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বলে। শুধু সুদের সাথে না, আমরা মূলধন সংগ্রহের সাথে আমাদের যে খরচগুলো আছে, সেগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বলছি। সো এখানে আমরা ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে আবার এখানে দেখতে পাচ্ছি যে নেট ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 137। সো আমাকে যেহেতু খরচ বের করতে হবে, সেক্ষেত্রে আমার ইনকাম, আমরা যে ইন্টারেস্ট বাবদ ইনকাম করেছি সেটা আমাকে বাদ দিতে হয়েছে। তাহলে আমি নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স পেয়েছি কত, 110। সেটার উপর আমার হচ্ছে ট্যাক্স বেনিফিট পেয়েছি আমি 37। যেহেতু আমরা এখানে নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স মানে খরচ বের করছি, এই জন্য এই খরচ থেকে আমার ট্যাক্স বেনিফিটটা বাদ দিতে হচ্ছে। সো বাদ দিয়েছি আমরা 72 পেয়েছি আমাদের নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। সো নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে আমাদের অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স থেকে বাদ দিলে আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম পাচ্ছি 207, যেটা আমাদের রেগুলার ইনকাম রেগুলার ইনকাম স্টেটমেন্টে আমরা নেট ইনকাম হিসেবে দেখাই, কিন্তু আমার রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে আমরা শেষে যে ইনকামটি বের করছি সেটার নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম। সো আমাদের এই রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে কম্প্রিহেন্সিভ ইনকাম হচ্ছে 207 মিলিয়ন। ওকে, সো আমাদের প্রথম কাজটি আমরা করেছি যে আমাদের যে ইনফরমেশন গুলো ছিল, এই সবগুলো ইনফরমেশন থেকে আমরা একটি রিফর্মুলেটেড ব্যালেন্স শিট তৈরি করেছি এবং একটি রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি। এরপরে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আমাদেরকে অঙ্ক সূত্র ফেলতে হবে। সো 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি আছে ক্যালকুলেট দ্য ডিভিডেন্ডস। আমাদেরকে বলেছি ডিভিডেন্ড ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। Net of capital contribution for 2006. So net 2006 এর ডিভিডেন্ড ক্যালকুলেট করতে হবে। ডিভিডেন্ড মানে কি, লভ্যাংশ যেটা আমরা আমাদের শেয়ার হোল্ডারকে কি করছি, প্রদান করছি। ডিভিডেন্ড কিসের উপর প্রদান করা হয়, ডিভিডেন্ড সাধারণত একটা কোম্পানি যে পরিমাণ কি করে, ইনকাম করে, এই ইনকাম থেকে সবাইকে সবকিছু প্রদান করার পরে কিন্তু কি হয়, বাকি সাধারণ শেয়ার হোল্ডারকে প্রদান করার জন্য যা থাকে সেটি আমাদের ডিভিডেন্ড। সো ডিভিডেন্ড এখানে আমাদেরকে বের করে নিতে হবে। 2006 সালে ডিভিডেন্ড বের করতে হবে। সো ডিভিডেন্ড বের করার জন্য যেটা করতে হয়েছে, আমাদের সিএসসি 2005 সালে কত ছিল, সেটা থেকে সিএসসি 2006 সালেরটা বাদ দিতে হবে।
মানে হচ্ছে কমন স্টক ইকুইটির চেঞ্জ বের করতে হবে। আমাদের এখানে দুইটা বছর ছিল, একটা হচ্ছে 2005, একটা হচ্ছে 2006। সো 2005 থেকে 2006 কি পরিমাণ সিএসসি মানে কমন স্টক ইকুইটি চেঞ্জ হয়েছে সেটা আমাকে বের করতে হবে, সেটার সাথে যোগ করতে হবে কম্প্রিহেন্সিভ ইনকাম। আমরা যে আয় করলাম সেই আয়টা আমাদের যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের নেট ডিভিডেন্ড। আমরা ডিভিডেন্ড কত টাকা প্রদান করব সেটা আমরা এখানে পেয়ে যাব। সো সিএসসি টা আমরা দেখি। সিএসসি আমরা বের করে নিয়েছি, এই যে সিএসসি বের করে নিয়েছি। সিএসসি 2006 বের করেছি আমরা 1200 এবং 2005 ছিল 900। তা আমরা যদি চেঞ্জ বের করতে চাই যে আমার কমন স্টক ইকুইটির চেঞ্জ কত, তাহলে 2005 থেকে 2006 900 থেকে 1200 বিয়োগ করলে আমরা দেখব যে কত চেঞ্জ হয়েছে। 2005 থেকে 2006 বিয়োগ করেছি, সেটার সাথে আমাদের যোগ করতে হচ্ছে কত কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা আমরা একটু আগে বের করলাম। কম্প্রিহেন্সিভ ইনকাম 207, এটা যোগ করা হয়েছে। সেক্ষেত্রে যোগ করার পরে আমাদের কিন্তু নেগেটিভ একটা অ্যামাউন্ট এসেছে, 93 মিলিয়ন নেগেটিভ। আমরা জানি আমরা যখন ব্রেকেটে যখন কিছু ইয়ে করছি, আমরা কিন্তু এখানে যোগ বিয়োগ করার পরে আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে। সেই মাইনাসটাকে না দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্রেকেটে 93 কে বসানো হয়েছে। সো 93 ফার্স্ট ব্রেকেটে বসানো মানে হচ্ছে তোমার মাইনাস 93 মিলিয়ন। এটা হচ্ছে আমাদের নেট ডিভিডেন্ড। ওকে, সো এরপরে বলেছে ক্যালকুলেট রিটার্ন অন কমন ইকুইটি। রিটার্ন অন কমন ইকুইটি 2006 সালের জন্য রিটার্ন অন কমন ইকুইটি বের করতে বলেছে। আমরা এখানে বের করেছি রিটার্ন অন কমন ইকুইটি 2006 সালের জন্য। সো উপরে যাচ্ছে আমার আর্নিংস, নিচে হচ্ছে এভারেজ সিএসসি। উপরে আর্নিংস, আর্নিংস মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে আমাদের 207। আর এভারেজ সিএসসি, নিচে আমার এভারেজ সিএসসি। এভারেজ সিএসসি মানে হচ্ছে 2005 এবং 2006 এই 2 বছরের সিএসসি আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমার এভারেজ সিএসসি আসবে। সো রিটার্ন অন কমন ইকুইটি আমাদের আসবে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম 207 কে আমরা যদি এভারেজ সিএসসি দিয়ে ভাগ করি এবং সেটাকে যখন পার্সেন্টেজে আনার জন্য 100 দিয়ে গুণ করি, তখন আমরা পাবো 19.71%। সো আমার রিটার্ন অন কমন ইকুইটি হচ্ছে 19.71%। রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, এটা আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। ক্যালকুলেট রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট ফর 2006। সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট হচ্ছে আমার 2006 এর কত রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। অপারেটিং ইনকামকে আমরা যদি এভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি, আমার অপারেটিং ইনকামকে আমরা যদি এভারেজ নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো আমার রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। সো আমরা কোথায় ছিলাম? ওকে, সো আমার এখানে একটি 0.6 কম পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 279.6। এখানে আমাদের যে এসেছে 279, এখানে যেহেতু 0.4 মাইনাস করা হয়েছে, সো এখানে কিন্তু 279.6 এই ইনফরমেশনটা এখানে। অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স আমার হচ্ছে 279.6। সো আমাদের 279.6 কে আমরা যখন উপরে অপারেটিং ইনকামে বসাবো, অপারেটিং ইনকামে বসানোর পরে আমার এভারেজ নেট অপারেটিং অ্যাসেট কোনটি? নেট অপারেটিং অ্যাসেট, সরি, নেট অপারেটিং অ্যাসেট আমরা কোথায় পাবো?
নেট অপারেটিং অ্যাসেট আমার এখানে 2005 এবং 2006। 2005 এবং 2006 এই দুটি নেট অপারেটিং অ্যাসেট যখন আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ নেট অপারেটিং অ্যাসেট পাচ্ছি 2400 যোগ 1900 ডিভাইড বাই 2। সো 279.6 কে আমরা যখন নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করছি, আমরা আমাদের রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট পেয়ে যাচ্ছি 13%। সো এখানে আমরা আমাদের এখানে তিনটা ইনফরমেশন আমরা বের করেছি। একটা হচ্ছে নেট ডিভিডেন্ড বের করেছি, রিটার্ন অন নেট কমন ইকুইটি বের করেছি এবং রিটার্ন অন নেট অ্যাসেট বের করেছি। তো সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ করে এবং চেষ্টা করতে হবে রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে একটু ক্লিয়ার করে নিবে। আমাদের ক্লাস আমরা আজকে এখান পর্যন্ত রাখছি। তোমরা বাসায় একটু পড়বে, চেষ্টা করবে ক্লাসগুলো একটু ফলো করার। এবং আসলে যেহেতু এটি ম্যাথমেটিক্যাল কোর্স, সবাই একটা যদি আগের ক্লাসগুলো আমরা না ফলো করি, পরের ক্লাসগুলো আমরা আসলে বুঝবো না। আর আসলে তোমাদের রেসপন্স খুবই কম রেসপন্স করছো তোমরা। বাসায় আসলেই তোমাদের পড়তে হবে, না হলে দেখা যাবে যে এই সময়টাতে তোমরা যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যদি অনলাইন ক্লাসগুলো ফলো না করো, বাসায়ও যদি না পড়ো, তাহলে আসলে তোমরা অনেক বেশি, আমি মনে করি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আশা করছি তোমরা বাসায় পড়ালেখা করবে এবং আমাদের এই ক্লাসগুলো কিছুটা হলেও ফলো করে যতটুকু বেনিফিট তোমরা নিতে পারো নেওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।